গুম ও হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে বললেন আমির খসরু। নির্বাচিত সরকার না থাকায় অস্থিতিশীল দেশ। কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নথি স্বীকার না করার নির্দেশ সিইসির। আইন মেনে চলার আহ্বান। এবং সন্ধ্যায় জামায়াতে ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনা হবে সার্বিক পরিস্থিতি নিয়ে। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে গুমের মামলায় বিচার শুরু হয় সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। সাব্বির রহমানের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম প্রতিদিন শুরু হয় বেলা 11টায়, কিন্তু আজ আদালত বসে সকাল 8টার দিকে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান ট্রাইব্যুনালের পেছনের গেটে থামে। একে একে নামানো হয় 15 জন সামরিক কর্মকর্তাকে। আসামিদের মধ্যে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা ও রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা রয়েছেন। এরপর তাদের বিচারকের সামনে হাজির করা হয়। আসামি পক্ষ থেকে জামিন ও ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন করা হলে ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আসামি পক্ষ নিজেদের নির্দোষ দাবি করেন। তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। বলেন, সেনা কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা বড় অর্জন। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের অবিচার হোক। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়ে গুমের 2 মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর ও হত্যা মামলার পরবর্তী তারিখ 5 নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় সিইসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি জানান, এখন থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া 15 মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে। এ সময় আমির খসরু বলেন, এখন দেশে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষাঙ্গন, প্রশাসন সবখানেই জবাবদিহিতার ঘাটতি রয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ্য করবেন, প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। বর্তমান সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই, কারণ তাদের ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারটা? আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে লাভ হবে না। নিরপেক্ষতা নির্বাচনের প্রথম শর্ত। নিরপেক্ষতা না থাকলে অপশক্তি শক্তি হয়। ধোঁয়াশা রেখে নির্বাচন সম্ভব নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে। সন্ধ্যায় যাবে জামায়াতের প্রতিনিধি দল। এর আগে মঙ্গলবার বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন। পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সাকিব, সিফাত ও ইমরানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পর্নোগ্রাফি ধারায় সাকিব ও সিফাতকে আরও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকাল 11টায় জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক নীলুফার শিরিন এই রায় দেন। আদালতে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় দেওয়া হয়। নিজ নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে চলতি বছরের 18ই মার্চ সন্ধ্যায় লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে 26 এপ্রিল লামিয়া ঢাকার শেখের টেক একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি 21 ব্যাচের শিক্ষার্থী শীর্ষান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্থার অভিযোগ উঠেছে। তার শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে শীর্ষান্ত রায়কে সাময়িক বহিষ্কার করেন। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। প্রতিদিনের মতো চুরি ছিনতাই করতে না পারায় শেষ রাতে নিজের সহযোগী জালালকেই চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে চলে যান নূর শেখ নামের এক ছিনতাইকারী। পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা জেলার সংবাদ সম্মেলনে এমনটাই জানান পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খোদা। এই ঘটনার সাথে জড়িত নুরুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ পূর্ব কামারপাড়ায় পরিত্যক্ত ডোবা থেকে একটি লাশ পাওয়া যায়। পরে পিবিআই লাশটির পরিচয় শনাক্ত করেন এবং ভিকটিমের পরিবার কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোরিকশা। রিক্সা চালানো তাদের একটি বাহ্যিক অভাব, বা তারা দেখাতেন যে আমরা রিক্সা চালক, কিন্তু তারা টার্গেট খুঁজে বেড়াতেন রাতে। সংবাদ সম্মেলনে ওই দিনের ঘটনার বর্ণনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুদরতি খোদা। পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ওই পানি থেকে লাশ উত্তোলনের পাশাপাশি আমরা তার পরিচয় নিশ্চিত করি। পরিচয়ের নাম হচ্ছে জালাল উদ্দিন। উনি একজন পেশায় অটোরিকশা চালক, রিক্সা চালক, পরবর্তীতে ইঞ্জিন সংযুক্ত হওয়ার পরে অটোরিকশা চালক। অটোরিকশা চোর চক্রের সদস্যদের শনাক্ত করার পাশাপাশি চোরাই রিকশা কেনার সন্ধান পাওয়ার কথা জানান তিনি। এই চক্রের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রথম আসামি যিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, মূল আসামি যিনি নুরু শেখ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একটি সময় স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, আমি এই ঘটনার সঙ্গে জড়িত এবং আমি একাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছি। তবে গভীর রাতে ঝুঁকি নিয়ে রিকশা না চালানোর অনুরোধ জানান কুদরতি খোদা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। দেশ ও জাতির স্বার্থে নেতাকর্মী ও জনসাধারণকে জামায়াত থেকে সতর্ক থাকার অনুরোধ জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জামায়াত এখন ভণ্ডামির রাজনীতি শুরু করেছে। বিএনপি সবসময় মানুষের কথা বলে, মানুষের পক্ষে জায়গায় দেখেন। আমরা তো এরকম আমাদের এখানে সমস্ত বিএনপি সহ নেতা কর্মীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে হাজির হয়েছি। সেই জন্য বললাম আপনাদের মাধ্যমে তাদেরকে যে সবাই আমরা সাবধান থাকি, জামাত থেকে আপনারা সবাই সতর্ক থাকুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, গত ১৭ বছর অবহেলিত ছিলাম। জনগণের মূল্যবান ভোটই দেশের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়ন নির্ধারণ করবে। নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি এ সময় আরও জানান, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একে অপরের বন্ধু হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের ভাকুরতা ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। চলছে ঢাকা ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে প্রচারণা। ঢাকা জেলা যুবদলের সাবেক সভাপতি ও ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিতাব আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যারিস্টার অমির পক্ষে গণসংযোগ করছেন। ওমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন অসুস্থ হয়ে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন। সকালে তাকে দেখতে হাসপাতালে যান নোয়াখালীর ৬ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুর আজিম। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসলাম জিন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা ও তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। বক্তারা ক্লিন ইমেজের ত্যাগী কাউকে বিএনপি থেকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই স্লোগানে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার আব্দুর কুদ্দুস পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। রোডের নিচে ছিল বাচ্চাটা, আর হঠাৎ ওদিক থেকে বাস আসছে, আর একটা বাচ্চা ওজির থেকে আসার পথে আসিয়া যখন চাইছিল রোড পাস নিত, তখন বাচ্চাটা আবার ব্যাক করে চলে গেছে, আর বাসের ডাইন সাইডে খাটিয়া রোডের থেকে 3 ফুট নিচ থেকে রাস্তা। ঢাকার ধামরায়ে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ধামরাই উপজেলা প্রশাসন, সাভার হাইওয়ে থানা, নিরাপদ সড়ক চাই বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথভাবে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে উপজেলা চত্বর থেকে বের করা হয় একটি র্যালি। পরে উপজেলা চত্বরে এসে হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন আলোচনা করেন। 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চেয়ে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘ 24 বছর আন্দোলনের পর 2017 সালে এই দিবসটি সরকারিভাবে পালনের উদ্বোধন হয় এবং এবার নভেম্বরের মতো পালিত হচ্ছে 2025 সালে। আমরা আজকে এই দিবসকে কেন্দ্র করে একটি সৌন্দর্য র্যালি করব এবং এর পরবর্তীতে হচ্ছে একটি আলোচনা সভা আছে। তার পরবর্তীতে আমাদের গণপরিবহনে জনসচেতনমূলক বিভিন্ন কর্মসূচি, যাত্রীদেরকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমাদের থাকবে। প্রান্তিক এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের আনন্দ আর বিনোদনের মাধ্যমে লেখাপড়া নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসন। জেলার 12টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য 160টি বিদ্যালয় প্রাঙ্গণে মিনি শিশু পার্ক স্থাপনের যাত্রা শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলার করটিয়া ইউনিয়নে খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া সহ আর অনেকেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছিলেন 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি। তবে শিগগিরই এমন কিছু হচ্ছে না বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ট্রাম্প বলেন, একটি বৈঠক ফলপ্রসূ না হলে তা আয়োজন, সময়ের অপচয় মাত্র। আর আমি চাই সেটা না হোক। আমরা দারুণ শান্তি চুক্তি করেছি, সেখানে দুদেশ পরস্পরের মানুষকে হত্যা করেছে। সপ্তাহে 5 থেকে 7 হাজার সেনা মরছে। আমি থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন বন্ধের চেষ্টা করছি। অপরদিকে মস্কো জানিয়েছে ট্রাম্প পুতিন সাক্ষাতের বিষয়ে এখনও কোনো দিন তারিখ ঠিক করা হয়নি। বৈঠক আয়োজনে বড়সড় প্রস্তুতি নিতে হবে, আর তাতে বেশ খানিকটা সময় লাগবে। জুলাই যোদ্ধাদের ডাক, জনতার রাজ প্রতিষ্ঠা পাক বলে মন্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির আহ্বায়ক শেখ সালাউদ্দিন সালু। সকালে রাজধানীর পুরানা পল্টনে এনপিপির কেন্দ্রীয় কার্যালয়ে 7ম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, এনপিপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নির্বাচনমুখী দল। এনপিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে চায়। নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান,
গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সরকারের কাছে আবেদন করব, আপনি সর্বপ্রথম লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করেন, তারপর নির্বাচনের ঘোষণা করেন। আমরা নির্বাচন চাই। ন্যাশনাল পিপলস পার্টি অলওয়েজ নির্বাচনমুখী দল। আমরা কেন নির্বাচন চাই? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর একটা আমাদের স্বার্থ আছে। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুদ্দিন চৌধুরী জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপির যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি নেতা জাকির হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা জীবন খন্দকারের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজাহান সাহিল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি নেতা KM সোহেল, মোহাম্মদ হামিদ খান সহ আরও অনেকেই। এবার খেলার খবর। ক্রিকেট সুপার ওভারে বাংলাদেশকে 1 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজের সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের 213 রানের জবাবে শেষ হোপের দলটাই করে ম্যাচ। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় বলে রাদারফোর্ডকে ফেরান মোস্তাফিজ। ওভারের শেষ বলে সেই হোপের বাউন্ডারিতে 10 রানের সংগ্রহ পায় ক্যারিবীয়রা। 11 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে চতুর্থ বলে সৌম্য সরকার ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শেষ 2 বলে বাউন্ডারি আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয় সাইফ শান্তরা। এতে সুপার ওভারে 1 রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এবার ফুটবল। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসকে 6-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ফেরমিন লোপেজের দুর্দান্ত হ্যাট্রিক ও মার্কাস রাশফোর্ডের জোড়া গোলের ওপর ভর করে হ্যান্সি ফ্লিকের দল পেয়েছে বড় জয়। অলিম্পিয়াকোস শুরুতে আক্রমণ করলেও 7ম মিনিটে লোপেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর 38 মিনিটে ড্রো ফার্নান্দেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লোপেস। 68তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিন ইয়ামাল। 75তম মিনিটে জোরাল হাফ ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন ফেরমিন লোপেজ। দলের 6ষ্ঠ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। Looking to make an instant impact. That's number 5. It's Rashford. Brilliant control and আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গুম ও হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে বললেন আমির খসরু। নির্বাচিত সরকার না থাকায় অস্থিতিশীল দেশ। কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নথি স্বীকার না করার নির্দেশ সিইসির। আইন মেনে চলার আহ্বান। এবং সন্ধ্যায় জামায়াতে ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনা হবে সার্বিক পরিস্থিতি নিয়ে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।